প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। কমার্স টিউটোরিয়াল সোমসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 2023 সালে এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একদম ফাইনাল সাজেশন নিয়ে এসেছি, যেটা একদম শর্ট সাজেশন বলা যায়। তো আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একদম ফাইনাল সাজেশনে কি কি আছে। তো আমরা শর্ট সিলেবাসে দেখি এই হিসাব বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম ও নবম অধ্যায় শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এর মধ্যে নবম অধ্যায়টা হলো আর্থিক অবস্থার বিবরণী, যা ক বিভাগে আসবে দুটি প্রশ্ন, দুটি প্রশ্নেরই সমাধান করতে হবে। আর খ বিভাগে আসবে মোট 9টি প্রশ্ন, এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ক বিভাগে নবম অধ্যায় থেকে আসবে দুটি প্রশ্ন আর্থিক বিবরণী থেকে। এটা নিয়ে আজকে কথা নয়, এর আর্থিক বিবরণী সম্পর্কে আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেখান থেকে ক্লাসগুলো দেখে নিবা। আজকে আমি আলোচনা করব খ বিভাগ, একদম সৃজনশীল খ বিভাগ নিয়ে। খ বিভাগে যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম অধ্যায়। তাহলে আমরা দেখব ক বিভাগে যে অধ্যায় আছে, প্রথম অধ্যায়টা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিস্থিতি। এখান থেকে সর্বনিম্ন একটা প্রশ্ন আসবে। হিসাব বিজ্ঞান পরিস্থিতি, এখান থেকে সর্বনিম্ন একটি প্রশ্ন হবে। ক নম্বরে যে সকল প্রশ্ন আসার সম্ভাবনা, মানে এগুলোই আসবে, এর মধ্য থেকেই আসবে, সব প্রশ্নগুলো আমি দিয়েছি। 1 নম্বরে আসার সম্ভাবনা প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। আবারও আসতে পারে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা আসতে পারে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এগুলো থেকে, এই প্রথম অধ্যায় থেকে এগুলোর মধ্যে ক নাম্বারটা থাকবে। খ নাম্বারে এগুলো আসতে পারে যে হিসাব খাত, হিসাবের শ্রেণী, আবার স্বত্বাধিকারের পরিমাণ অথবা মালিকানা সত্ত্ব নির্ণয় করো। এই হিসাব খাত, হিসাব শ্রেণীটা এক জিনিস, আবার স্বত্বাধিকার, মালিকানা সত্ত্বকার একই জিনিস। তাহলে খ নাম্বারে আসতে পারে এগুলো, হিসাব খাত, হিসাবের শ্রেণী অথবা স্বত্বাধিকার পরিমাণ অথবা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নের যা আসতে পারে টেবুলার ছক, বিবরণী ছক একই জিনিস, অথবা এই বিবরণী ছকটা আসতে পারে এ সমান সমান এল প্লাস ই, এভাবে আসতে পারে। তাহলে আমরা দেখলাম প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞান পরিস্থিতি, এখান থেকে তাহলে সর্বনিম্ন একটা প্রশ্ন হবে, অবশ্যই একটা প্রশ্ন হবে। যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা ক নাম্বারের মধ্যে, এগুলো প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যেই আসবে। খ নাম্বারে এগুলোর মধ্যে আসবে যেগুলো দেওয়া আছে, এবং গ নাম্বার শুধু টেবুলার ছক, এই ছকটার মধ্যে নাম ভিন্ন থাকতে পারে, টেবুলার ছক, বিবরণী ছক, অথবা এ সমান সমান এল প্লাস ও ই, এটা থাকতে পারে। তাহলে প্রথম অধ্যায় গেল। দ্বিতীয় অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ। এই সর্বোচ্চ প্রশ্ন আসবে এখান থেকে দুটি, হিসাবের বইসমূহ, এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন হবে দুটি। এই দুটি প্রশ্নের মধ্যে এখানে আবার এই দ্বিতীয় অধ্যায়ে যে ধাপগুলো আছে, দুতরফা দাখিলা পদ্ধতি, আবার জাবেদা, খতিয়ান, নগদান বই, এগুলোর মধ্যে আছে। এগুলোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে, ক নম্বরে যে সকল লেনদেন নগদান বইয়ে আসবে না তার সাধারণ জাবেদা প্রস্তুত করো। এই যেগুলো নগদান বইয়ে আসবে না তার সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলবে। আবারও আসতে পারে খুচরা নগদান বইয়ের পরিমাণ নির্ণয় করো। এভাবে থাকতে পারে ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার এগুলো। খ নাম্বারে থাকতে পারে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, অথবা আসতে পারে খুচরা নগদান বই প্রস্তুত করো অগ্রদত্ত পদ্ধতিতে। এই ছিল খ নাম্বার, দ্বিতীয় অধ্যায়ের খ নাম্বার। গ নাম্বারে আসতে পারে 3 ঘোড়া নগদান, আবার আসতে পারে 2 ঘোড়া নগদান, 3 ঘোড়া অথবা 2 ঘোড়া, জাবেদা দাখিলা, অথবা আসতে পারে খতিয়ান প্রস্তুত করো। এগুলো আসবে দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ, এই অধ্যায় থেকে। ক নম্বরে এগুলো আসবে, খ নম্বরে আছে, এবং গ নম্বরে এই প্রশ্নগুলোই হবে, সাধারণত এই প্রশ্নগুলোই হবে। এখন আমরা দেখব তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। অধ্যায়টি খুবই সহজ, তোমরা সকলেই জানো। এখান থেকে সর্বোচ্চ 2টি প্রশ্ন হবে।
এই দুটি প্রশ্ন হবে। এখানে ক নম্বরে কি প্রশ্নগুলো আসতে পারে, খ নম্বরে কি আসতে পারে, গ নম্বরে আসতে পারে, আমরা তা দেখব। ক নম্বরে আসতে পারে ব্যাংক অথবা নগদান বইয়ে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে সাধারণত এটাই আসে, ব্যাংক অথবা নগদান বইয়ে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে জাবেদা দাখিলা প্রস্তুত করো। খ নম্বর এটাই আসবে যে জাবেদা দাখিলা প্রস্তুত করো। গ নম্বরটা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এই তিনটার মধ্যেই ক, খ, গ এখান থেকে যে কোনো সর্বোচ্চ দুটি প্রশ্ন আসবে, দুটি দিতে পারো। এই প্রশ্নগুলোর দ্বারাই সৃজনশীলটা হবে। এখন দেখব আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রেওয়া মিল। এখান থেকে সর্বোচ্চ দুটি প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায়ের মধ্যে যেগুলো ক নম্বরে আসতে পারে, ক নম্বর প্রশ্নের মধ্যে যেগুলো আসতে পারে, সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করো। খ নম্বরে আসতে পারে যে দফাগুলো রেওয়া মিলে আসবে না তার পরিমাণ বের করো। এই রেওয়া মিলটা তোমরা যারা নবম দশম শ্রেণীতে ভালো পেরেছো এখানে সেম এন্ট্রি, একটু মনোযোগ দিলে পারবা। খ নম্বরে যেগুলো প্রশ্ন আসবে, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করো, অথবা থাকতে পারে চলতি দায় ও চলতি সম্পদের পার্থক্য নির্ণয় করো, এটা থাকবে খ নম্বরে। অথবা থাকতে পারে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা কি থাকবে এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ বের করো। গ নম্বরে সাধারণত যা থাকে রেওয়া মিল প্রস্তুত করো। এটা ছিল রেওয়া মিল অধ্যায়। আবার সংশোধনীয় রেওয়া মিলটা থেকে আসতে পারে যে ক নম্বরের প্রশ্নগুলো, নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো বা বের করো, নীতিগত ভুলের পরিমাণ। আবারও এটা আসতে পারে লেখা বা বাদ পড়ার ভুল নির্ণয় করো। খ নম্বরে থাকবে সংশোধনীয় জাবেদা প্রস্তুত করো। গ নম্বরে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। এটা থাকবে রেওয়া মিলের অধ্যায় থেকে একটা রেওয়া মিল আর সংশোধনীয় রেওয়া মিল থেকে এই প্রশ্নগুলো সাধারণত হবে। অধ্যায় 7 যা আছে কার্যপত্র, এখান থেকে সর্বোচ্চ একটি প্রশ্ন আসবে। তো এই অধ্যায়টা অনেকেই বাদ দিতে চায়। এটা সহজ অধ্যায়, তবে ঘরগুলো বেশি থাকার কারণে সময় লাগে বেশি, এক্ষেত্রে অনেকে বাদ দিতে চায়। আর তোমরা যারা করতে চাও করবা। এখান থেকে যা আসে এখান থেকে সর্বোচ্চ একটি প্রশ্ন হবে, নিট সম্পদের পরিমাণ নির্ণয় করো, নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, এটা থাকবে ক নম্বরে। খ নম্বরে সাধারণত থাকবে সমন্বয় দাখিলা প্রস্তুত করো, এটা খ নম্বর। এবং গ নম্বরে থাকবে 8 ঘোড়া অথবা 10 ঘোড়া কার্যপত্র প্রস্তুত করো, 8 ঘোড়া অথবা 10 ঘোড়া। এই ছিল অধ্যায় 7 কার্যপত্র অধ্যায় থেকে। এখান থেকে সর্বোচ্চ একটি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন পাবা, খুব সহজ পাওয়া যায় এই অধ্যায়টা থেকে। আমরা এখন দেখব অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। এখানে দুটি পদ্ধতি আসছে, একটি হলো সরলরৈখিক পদ্ধতি আর একটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে অঙ্ক করা যাবে। যে সরলরৈখিক জের পদ্ধতিতে আমরা যে অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি তা দেখি। ক নম্বরে যে প্রশ্ন আসতে পারে, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো, এটা ক নম্বরে আসতে পারে। আবারও আসতে পারে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো, আবারও আসতে পারে এই ক নম্বরেই লাভ বা ক্ষতি নির্ণয় করো, এটা সরলরৈখিক। খ নম্বরে আসতে পারে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। খ নম্বরে আসবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ নম্বরে যা আসতে পারে অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে হবে। অথবা ওটা না আসলে এটা আসবে যে আসবাবপত্র অথবা সম্পত্তির হিসাব প্রস্তুত করো। এই ছিল সরলরৈখিক পদ্ধতিতে সমাধান। এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যে প্রশ্নগুলো আসতে পারে তা ক নম্বরে আসবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব প্রস্তুত করো, অথবা আসতে পারে অবচয় তালিকা বা সারণী তৈরি করো, অবচয় তালিকা বা সারণী তৈরি করো। খ নম্বরে যে প্রশ্নগুলো আসে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এটা খ নম্বরেও আসে, এই ক্রমহ্রাসমানেরও আসে। আর গ নম্বর আসে যন্ত্রপাতি হিসাব অথবা অবচয়ের খতিয়ান প্রস্তুত করো। এই ছিল অষ্টম অধ্যায় থেকে একদম বেস্ট সাজেশন। এটা যদি ফলো করো তাহলে তোমরা
সর্বোচ্চ নাম্বার পাবে হিসাব বিজ্ঞানে। তো আস্তে আস্তে আমরা সব বিষয়েরই একদম শর্ট সাজেশন দিচ্ছি। তো তোমরা সকল সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে পরীক্ষা বিষয়ক সকল আপডেট এবং সকল সাজেশন পেতে। ধন্যবাদ সকলকে।